নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কলকাতা ডার্বি নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন আনভার আলী, তিনি কি ডার্বি খেলবেন? মোহনবাগান দলের এই বছর নতুন এবং সবথেকে আইএসএলের দামি বিদেশি জিমি ম্যাকলারেন, তিনি কি ডার্বি খেলবেন? তার পাশাপাশি মেহতাব হোসেন ডার্বিতে কাকে এগিয়ে রাখছে? প্রবীর দাস এবং আমি কেন বলছি ইস্টবেঙ্গল ফ্যান্স নোংরাভাবে অপমান করেছে মোহনবাগান দলকে, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে কলকাতা ডার্বি নিয়ে আপডেট দিই। কলকাতা ডার্বিতে কাকে এগিয়ে রাখছেন প্রাক্তন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলে খেলা মেহতাব হোসেন। মেহতাব হোসেন তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে এইবারের ডার্বিটা কিন্তু দারুণ হবে। বিগত কিছু ডার্বি যেখানে মোহনবাগান অনেক ডমিনেট করে জিতেছে, এই বছর সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। কারণ এই বছর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু অনেক ব্যালেন্স দল, দুই দলেই কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। তাই এই ডার্বিটা অনেক ফাইটিং ডার্বি হবে, এমনটাই কিন্তু মনে করছেন মেহতাব হোসেন। এবং তার পাশাপাশি মেহতাব তিনি কিন্তু এটাও বলছেন এই ডার্বিতে কাউকে এগিয়ে রাখা যাবে না, যে ডার্বির দিন ভালো খেলবে সেই কিন্তু ম্যাচটা জিতবে। এবং তিনি বলছেন যে ডার্বির নায়ক যে কোনো প্লেয়ার হতে পারে, তরুণ প্লেয়ারও ডার্বির নায়ক হতে পারে এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার সিনিয়র প্লেয়ারও ডার্বির নায়ক হতে পারে। অর্থাৎ মেহতাব হোসেন এই বছরের ডার্বিটা প্রচণ্ড হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করছেন। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলছেন এই ডার্বিতে কিন্তু দুটো দলই 50-50, কাউকে এগিয়ে রাখা যাবে না। তো এইবারে আপনাদেরকে বলবো, আপনারা অনেক দিনই আমাকে জিজ্ঞেস করছেন দাদা প্রবীর দাস কোথায় আছে। প্রবীর দাস তিনি কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার দলেই আছেন, কারণ কেরালার সঙ্গে তার কিন্তু এখনও চুক্তি আছে। তাই প্রবীর তিনি কিন্তু এখন কেরালা ব্লাস্টারের সঙ্গেই প্র্যাকটিস করছেন। তো প্রবীর দাস, আমরা কেরালা ব্লাস্টারের খেলা ফলো করলে কিন্তু অবশ্যই প্রবীর দাসকে দেখতে পারবো। তো প্রবীর দাস এই মুহূর্তে কেরালা ব্লাস্টার দলের সঙ্গে যুক্ত আছেন। এইবারে আপনাদেরকে বলবো, মোহনবাগান দল যেই সোয়াপ ডিলটা চেষ্টা করছে কেরালা ব্লাস্টারের সঙ্গে, সেই সোয়াপ ডিলটার বর্তমান অবস্থা, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে প্রচণ্ডভাবে চাইছে প্রীতম কোটালকে নিতে। সেই জন্য কিন্তু প্রীতম কোটালকে সোয়াপ ডিল প্লাস পাশাপাশি ট্রান্সফার ফি দিতেও রাজি আছে মোহনবাগান। অর্থাৎ মোহনবাগান যেটা করেছিল আনোয়ারকে নেওয়ার জন্য, সেটাই কিন্তু আরও একবার প্রীতম কোটালকে নেওয়ার জন্যই করেছে। তো বলে রাখি, প্রথমে কেরালা ব্লাস্টার চেয়েছিল প্রীতম আর দীপক টাংরির সোয়াপ ডিলটা হোক, কিন্তু দীপক টাংরিকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় মোহনবাগান, বিশেষ করে মোহনবাগান হেড কোচ হোসে মলিনা। তাই যতদূর জানা গেছে এই মুহূর্তে অভিষেক সূর্যবংশী এবং প্রীতম কোটালের মধ্যে সোয়াপ ডিল প্লাস কিছুটা ট্রান্সফার ফিও দিতে হতে পারে মোহনবাগান দলকে। তো এটাই কিন্তু বর্তমান আপডেট প্রীতম কোটাল, কেরালা ব্লাস্টার, মোহনবাগান এবং অভিষেক সূর্যবংশীর মধ্যে। তো দেখা যাক এই ট্রান্সফারটা বা এই ডিলটা কতদিনে সই হয়। তাহলে বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে আনোয়ার আলী, তিনি কিন্তু গতকাল সন্ধেবেলার প্র্যাকটিস ইস্টবেঙ্গল দলে এসে করেছেন। এবং আনোয়ার আলীর কিন্তু প্র্যাকটিস দেখার জন্য অনেক ইস্টবেঙ্গল সমর্থকও উপস্থিত ছিল। এবং আনোয়ার আলী, বলে দিই, ইস্টবেঙ্গল দলের সঙ্গে কিন্তু প্রথম প্র্যাকটিস নেমে গেছেন। তো এরপরই কিন্তু অনেকে মনে করছিল যে আনোয়ার আলী কি তাহলে ডার্বি খেলবে। তো উত্তরটা দিই, আনোয়ার আলী কিন্তু ডার্বি খেলবে না। কারণ পিএসসি তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে যতদিন না আনোয়ার আলী নিয়ে তারা কনফার্মেশন দেবেন, ততদিন কিন্তু আনোয়ারকে খেলানোর ঝুঁকি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নেবে না। অর্থাৎ যদি পিএসসি পারমিশন দিয়ে দিত তাহলে কিন্তু আনোয়ারকে অবশ্যই ডার্বি খেলাতো ইস্টবেঙ্গল, যেহেতু পিএসসি 22 তারিখে মিটিংয়ে সমস্তটা আমরা জানতে পারবো। তাই আনোয়ার আলী তিনি কিন্তু খেললে 22 তারিখের পরেই খেলবেন। খেলাটা খেলাতে পারে কিন্তু একটা রিস্ক হয়ে যাবে, তো সেটাই কিন্তু নেবে না ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে জিমি ম্যাকলারেনের আপডেট দিই। তো জিমি ম্যাকলারেন তিনি কি ডার্বি খেলবেন? কারণ দেখুন, ডার্বি প্রত্যেক কটা ফুটবলারই খেলতে চায়। তবে জিমি ম্যাকলারেন আমরা সবাই জানি লাস্ট এক সপ্তাহ তার কাঁধে ইনজুরির জন্য তিনি ভুগছেন। প্রথমে প্র্যাকটিস বন্ধ ছিল 2 দিন, তারপরে একদিন প্র্যাকটিসে এসে তিনি প্র্যাকটিস না করে আবার হোটেলে ফিরে গেছেন। তারপরে আবার 2 দিন পরে তিনি প্র্যাকটিসে নেমেছিলেন, মানে প্র্যাকটিস নয়, মানে প্র্যাকটিস করবে বলে এসেছিলেন। তো সেখানে তিনি প্র্যাকটিস করার পরে তিনি আবার কলকাতার যে রিপোর্ট করেন সেই রিপোর্টটা ভালো এসেছিলো, কিন্তু তিনি আবার কনফার্মেশনের জন্য মুম্বাই রিপোর্ট করেছিলেন। তো মুম্বাইয়ের রিপোর্টও কিন্তু ভালো এসেছে।
তবে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু লাস্ট মানে তার আগের দিন মানে লাস্ট দুদিন কিন্তু প্র্যাকটিস করেছেন, কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করেননি, ফিজিওর সঙ্গে সাইক্লিং করছিলেন, তারপরে রানিং করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু এই মুহূর্তে তার সময়টা পুরোপুরি ফিজিওর সঙ্গে কাটাচ্ছে, এবং যেহেতু ফিজিওর সঙ্গে তিনি কালকের দিনটাও কাটিয়েছেন এবং যতদূর মনে হচ্ছে আজকেও হয়তো দলের সঙ্গে প্র্যাকটিস করবে না। যদি দলের সঙ্গে প্র্যাকটিস করে জেমি ম্যাকলারেন তাহলে কিন্তু জেমি ম্যাকলারেন খেলতে পারে, লাস্ট 15 মিনিট হয়তো দেখতে পারি। তবে যদি দলের সঙ্গে আজকেও প্র্যাকটিস না করে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ডার্বিতে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি নামবেন না। এবং যেই দিকে ইঙ্গিত যাচ্ছে এবং জল গড়াচ্ছে এটুকুনি কনফার্ম হয়ে গেছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু শুরুতে খেলবেন না। যদি নামেন তাহলে সেটা লাস্ট 15 মিনিট হতে পারে বা সেটাও নাও হতে পারে, কারণ জেমি ম্যাকলারেন তার কিন্তু পুরোপুরি সুস্থ নয়, এবং যেহেতু সবাই টুর্নামেন্ট শুরু তাই এখন থেকেই যদি জেমি ম্যাকলারেন বড়সড় চোট লেগে যায় তাহলে কিন্তু মোহনবাগানের বিশাল ক্ষতি হবে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে জেমি ম্যাকলারেনকে দ্রুত না খেলিয়ে তাকে পুরোপুরি সুস্থ করে তারপরে খেলানোর জন্য, কারণ রিস্ক যাতে না হয়, কারণ টুর্নামেন্ট সবে শুরু হচ্ছে, এখনও 7 মাস চলবে টুর্নামেন্ট, তাই এর মধ্যে জেমি ম্যাকলারেনকে হারাতে চাইছে না মোহনবাগান দল। তো বলে রাখি জেমি ম্যাকলারেন কিন্তু খেলার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। তাহলে বন্ধুরা এইবারে বলবো ACL 2 নিয়ে মোহনবাগান দলকে কিন্তু নোংরাভাবে অপমান করলো ইস্টবেঙ্গল ফ্যান পেজ। তো আমি ইস্টবেঙ্গল ফ্যান পেজের নাম জানি কিন্তু আমি নাম নিচ্ছি না। তো সেইখানে কিন্তু খুবই নোংরা ছবি পোস্ট করেছে মোহনবাগান দল নিয়ে। আমি একটা ছবি থাম্বনেলে দিয়েছি যেইখানে কিছু লোক তাদের সামনে একটা মেয়ে বসে আছে, ছবিটার মানেটা কি আমরা সবাই জানি, ছবিটা কতটা নোংরা। তো সেই মেয়েটার জায়গায় মোহনবাগানের ছবি দিয়েছে এবং পিছনে ACL-এ মোহনবাগানের যেই 3টে প্রতিপক্ষ অপোনেন্ট আছে তাদের ছবি দিয়েছে। মানে কি মিন করতে চাইছে ইস্টবেঙ্গল পেজ থেকে সেটা আমরা সবাই জানি। তার আগেও ইস্টবেঙ্গল একটা পোস্ট করেছিল যেইখানে ACL 2-তে মোহনবাগান যে নাসাফের কাছে হেরেছিল সেটা নিয়ে বলেছিল যে মোহনবাগান একটা জোকার টিম ACL-এ মানে AFC কম্পিটিশনে, সেটা অবধি ঠিক ছিল, কিন্তু লাস্ট যেই পোস্টটা শেয়ার করেছে সেটাতে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে, কারণ ন্যাশনাল টিম অফ ইন্ডিয়া মোহনবাগান সেইকে এইভাবে অপমান। এবং শুধু তাই নয়, এই বছর AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো এত গুরুত্বপূর্ণ কম্পিটিশনে একমাত্র ভারতীয় দল যে এত উঁচু স্তরে খেলতে যাচ্ছে, এত কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলতে যাচ্ছে, যেখানে প্রতিপক্ষ দলের মার্কেট ভ্যালু 173 কোটি 120 কোটি, সেইখানে পড়শি ক্লাব অন্তত একটু সাহস না জাগালেও একটু উৎসাহ না জাগালেও যাতে এই অপমানগুলো না করে, এটা কিন্তু ক্ষতি। কারণ যদি মোহনবাগান ACL 2-তে ভালো করে তাহলে কিন্তু ইন্ডিয়ার নাম উজ্জ্বল হবে, তাহলেই কিন্তু মোহনবাগান ইন্ডিয়ান ক্লাব ACL এলিটে খেলার সুযোগ পাবে। যদি মোহনবাগান ACL 2 ফাইনালে যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ACL এলিট খেলার সুযোগ পাবে। অর্থাৎ আমাদেরকে এই মুহূর্তে মোহনবাগান ক্লাবকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যাতে ভারতের কোনো ক্লাব ACL মানে AFC টপ কম্পিটিশনে খেলতে পারে। ACL 2টা কিন্তু এখনও টপ কম্পিটিশন নয়, তো এটা কিন্তু মোহনবাগান যদি এই বছর করলে কিন্তু আমাদের ভারতের নাম উজ্জ্বল হবে পুরো পৃথিবীর সামনে, পুরো এশিয়ার সামনে। কারণ এই মুহূর্তে এশিয়ান ক্লাব র্যাঙ্কিংয়ে ভারত 13-14 র্যাঙ্কে আছে। তো সেখানে মোহনবাগান যদি ACL 2-এ ভালো ফলাফল করে তাহলে কিন্তু ভারতের ক্লাব র্যাঙ্কিং আরও বেড়ে যাবে। তো এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, এইভাবে অপমান না করলেও চলবে। এবং খুব নোংরা অপমান করেছে বলেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। পেজ থেকে নোংরা অপমান করা হয়েছে সেই নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার তো খুবই দুঃখ লেগেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।